খুব ভোলাটাইল বাজার। এই ভোলাটাইল বাজার হওয়ার কারণ কি? ইচ্ছাকৃতভাবে বাজারকে একটা গ্রিপে নিয়ে তারা এটা বোঝাতে চায় যে আমরা চাইলে মার্কেটকে আপ করাতে পারি, ডাউন করাতে পারি। এই জিনিসটার কারণেই কিন্তু আসলে বাজারের এই অস্থিরতাটা। ভোলাটাইল বাজার আসলে বিনিয়োগ স্ট্র্যাটেজিটা কি হবে? এন্ট্রি নেওয়ার সময় ইম্পর্টেন্ট। এন্ট্রিটা যদি আপনি সঠিকভাবে নিতে না পারেন, কারণ আপনি বাজারে যখন এন্ট্রি নিচ্ছেন তখন যদি আপনি সঠিকটা না সিদ্ধান্ত আপনার আসে, নিঃসন্দেহে কিন্তু আপনার এক্সিটের সময় লসটা হবে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। সঙ্গে আছে আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা এই মার্চ মাসের যে বাজারটা দেখছি সেটা কিন্তু খুবই ভোলাটাইল একটা বাজার দেখছিলাম যে মার্চের 1 তারিখে বাজারে একটা সিগনিফিক্যান্ট পতন হয়েছিল। তারপরের দিনে সিগনিফিক্যান্ট বলতে 132 পয়েন্টের মতো একটা পতন হয়েছে। তারপরের দিন আবার আমরা দেখেছি 70+ পয়েন্ট এটার উত্থান হয়েছে। তারপরের দিনই আবারও 202 পয়েন্টের একটা নেতিবাচক একটা ধারায় গিয়েছে। এই ভোলাটাইল বাজারে আসলে বিনিয়োগকারীরা যেমন খুব আতঙ্কে আছে, সেই সাথে অনেকেই আতঙ্ক আছে। এটার অনেকগুলো কারণ অনেকেই বলছেন। কেউ বলছেন আমেরিকার যে আগ্রাসন চলছে এটার কারণে, আবার কেউ বলছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা চেঞ্জের জন্য বা বিভিন্ন পক্ষের যেমন চাপ আছে, এটার একটা সুখবর বা এইটার খবর নিয়েও বাজারের উত্থান পতনের কথা শোনা যাচ্ছে। আমরা পুরো বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে অতিথি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলামিন স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। জি, আপনাকে ধন্যবাদ। এই যে বাজার খুব ভোলাটাইল বাজার, এই ভোলাটাইল বাজার হওয়ার কারণ কি? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা শুরুতেই যেটা বলি যে এর আগে বাজারের যে অবস্থাটা খারাপ ছিল তখন কিন্তু একটা প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার যখন আসবে তখন যারা সাইডলাইনে বিনিয়োগকারী আছেন তারা বিনিয়োগে আসবে, বা অন্য যারা বিনিয়োগকারী মনে করছিলেন যে পলিটিক্যাল কমিটেড গভর্নমেন্ট নাই বলে আমরা বিনিয়োগে যাচ্ছি না, তারাও আসবে। তো সব কিছু মিলে কিন্তু একটা পজিটিভ একটা এক্সপেকটেশন মানুষের মধ্যে ছিল, এবং তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা নির্বাচনের পরপর দেখেছিও। আপনি যদি খেয়াল করে দেখেন যে যেই ইলেকশনটা 12ই ফেব্রুয়ারির পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি ঘরানার যেসব বোর্ডে যারা ছিলেন প্রত্যেকটা কিন্তু আপার সার্কিটে গিয়েছে এবং 200 পয়েন্টের উপরে বের হয়েছে, বেড়ে গেছে। তো আমি এখানে কিন্তু একটা রিসার্চ কাজও করেছি যে আসলে এটার সাথে কি শুধুমাত্র ইলেকশনে জেতার কারণেই বা ক্যাবিনেটে যাচ্ছে এরকম একটা কথাবার্তার কারণেই কি এটা বেড়েছে কিনা, পরে একটা পজিটিভ ফাইন্ডিং এসছে যে হ্যাঁ, এটা আসলে শুধুমাত্র ওই কারণেই, পারফরমেন্স ভালো থাকুক মন্দ থাকুক প্রত্যেকটা কিন্তু ওইটার উপর বেস করে হয়েছে। তো এইগুলো কিন্তু আসলে এই কাজটা ইন্ডিকেট করে এর পেছনে বড় একটা শক্তি বা চক্র আছে। কারণ না হলে তো স্পেসিফিক্যালি যেটা হয়তো আপনি মানুষের একটা এক্সপেকটেশনের জায়গায় আসবে সেখানটাই কেন এটাকে মোমেন্টামের দিকে যাবে। আবার আপনি খেয়াল করে দেখেন যে আপনি ইরাক যুদ্ধের ইস্যুতে বাজার যেখানে পড়ছে সেখানে বন্ধ কোম্পানিগুলো কিন্তু আপনার বেড়ে যাচ্ছে ক্রমাগত। তাহলে যদি এরকম হতো যে না, বাজারে সব শেয়ারে কোনো বায়ার থাকছে না, তাহলে আপনি একটা যুদ্ধের ইম্প্যাক্ট বলতে পারতেন। এখন আমি যেটা সার্বিকভাবে মনে করি, এই যে একটা অবস্থা, এটার জন্য আপনি শুরুতেই যে পয়েন্টসগুলো বললেন, এই পয়েন্টসগুলোর সাথে আমি আরও যে জিনিসটা বলতে চাই, ইচ্ছাকৃতভাবে বাজারকে একটা গ্রিপে নিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা অংশ, কারণ এটা ইন্ডিভিজুয়াল রিটেলারের পক্ষে কোনো অবস্থাতে একটা বাজারকে কন্ট্রোল করার মতো বা ম্যানেজ করার মতো অবস্থায় থাকে না। তো এখানে বিভিন্ন স্টেক হোল্ডার গ্রুপ আছে। আপনি হয়তো শুনবেন যে বিসেকের যে পরিবর্তনের আভাসের মধ্যে বিভিন্ন জনের নাম আসছে, এখানে অনেকে বাজার সংশ্লিষ্ট আছে। তো বাজার সংশ্লিষ্ট থাকার কারণে যেটা হয়, তারা তাদের ইনফ্লুয়েন্স শো করার ব্যাপারও থাকে। তারা এটা বোঝাতে চায় যে আমরা চাইলে মার্কেটকে আপ করাতে পারি, ডাউন করাতে পারি। এই জিনিসটার কারণেই কিন্তু আসলে বাজারের এই অস্থিরতাটা। কারণ সত্যিকার অর্থে একটা বাজার যদি নর্মাল ফ্লোতে থাকতো তাহলে একটা ইভেন্টের ইম্প্যাক্টে যেরকমভাবে পজিটিভ ইম্প্যাক্ট হলে যেমন পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ হবে। এবং এই মিক্সড মেথডে, যে ধরেন আপনি যুদ্ধের কথা বলে একদিন অনেক ফেললেন, ওই দিনই দিন শেষে অনেকটা পয়েন্ট রিকভার করলেন, পরের দিন আবার গ্রেইন করলেন, তাহলে নিশ্চয়ই তো এই জিনিসটা স্বাভাবিক না। এই বিষয়টা স্বাভাবিক না এই কারণ যারা এইখানে কাজ করছে তারা কিন্তু জেনে বুঝে এই কাজগুলো করছে। কারণ আপনি অনেক আগে থেকেই জানবেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা নিজেরাই কিন্তু পুঁজিবাজারকে লুক্রেটিভ মনে না করে তারা কিন্তু ট্রেজারি বিল বন্ডের মেজর এক্সপোজার নিয়ে নিয়েছে। তার মানে কি, তাদের হাতে হিউজ আইডল মানি আছে, মানি কোনো প্রবলেম না। কারণ কনফিডেন্সের ক্ষেত্রেও তারা কিন্তু চাচ্ছে না যে বাজারটাকে একটা স্ট্যাবিলিটির ধারায় নিয়ে যাক। তারা চাচ্ছে বাজারকে একটা অস্থিরতা রেখে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে, যদি আমরা মনে করতে পারি যে নতুন সরকারের সব জায়গায় পরিবর্তন হয়েছে, তো এই জায়গাটাতে যে একটা পরিবর্তন হয়, হয়তো কোনো ব্যক্তি আসলে তারা তাদের নিজস্ব প্ল্যান অনুযায়ী তারা যাবে। তো আমাদের সুখের বা আমরা যদি বলি যে ভালো দিক হচ্ছে এটা যে এই জায়গায় এখন আমাদেরকে যাদের অর্থমন্ত্রী যাকে দেওয়া হয়েছে নতুন সরকারের, উনি পুঁজিবাজারের খুঁটিনাটি সবগুলো বিষয় জানেন, এবং ওনার জানার পরিধির সাথে উনি যদি ওই রকম একজন ব্যক্তি
যেই ব্যক্তি ব্যাপারটা ভালো করে জানবেন, বুঝবেন, এরকম কারো হাতে যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি মনে করতে পারি যে এখন যে মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যে কথাবার্তা সব কিছু সহ যদি ভালো একজন লোক এখানে বসে, এই টিমটা যদি একটু আমরা মনে করি যে মোটামুটি বাজারের সব কিছু জানে বোঝে এরকম হয়, তাহলে কিন্তু এইটাই আগামী 5 বছরে একটা জায়গা হবে, যেই জায়গা হয়তো মানি মার্কেটের যেই জায়গাটা একটা বিশাল প্রবলেম আছে যে লং টার্ম ফাইন্যান্সিংটা হয়, সেই ফাইন্যান্সিংয়ের জায়গাটা আপনার ইকুইটি হোক, ডেট ফাইন্যান্সিং হোক, সেটা আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে হতে পারে, যেটা কিন্তু আসলে মার্কেটের ধর্ম। এবং এটা যখন হবে, একদিকে বাজারের যেমন গভীরতা বাড়বে, স্ট্যাবিলিটি বাড়বে, অন্যদিকে কিন্তু ব্যাংকের যে বিভিন্ন ধরনের ওই যে আপনার টাইম ল্যাগের কারণে এনপিএল ক্রিয়েট হয়, সেটাও কিন্তু আসলে কমে আসবে। তো সব মিলে কিন্তু একটা ইকোনমিতে স্ট্যাবিলিটি আসবে। সেই জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের এখনও পর্যন্ত মার্কেট ক্যাপের মাত্র 12% হচ্ছে আমাদের টোটাল মানে জিডিপির, 12% আমাদের মার্কেট ক্যাপ। তো এখানে হিউজ স্কোপ আছে এবং এটাকে অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগ আছে। এবং এই জায়গাটায় অস্থিরতার যে জায়গাটা আছে, সেই জায়গাটার জন্য বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা যে কোনো একটা রিউমার শুনবো, জানবো, বাট যখন আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নিব, তখন দেখবো যে আসলে এটার কতটুকু বেজ আছে এবং কতটুকু এটা হতে পারে। কারণ আমি একটা জিনিস বিনিয়োগ করতে গেলে যদি সেই সচেতনতা, সেই শিক্ষা আমার না থাকে, তাহলে কিন্তু আমি বিভিন্ন জনকে দোষ দিতে পারবো যে হ্যাঁ আমি এর কথা শুনে কিনেছি, ওর কথা শুনেছি, কিন্তু এটাতে কিন্তু দিন শেষে ক্ষতি যা হওয়ার আমি বিনিয়োগকারী হিসেবে আমারই হবে। তাই আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি মনে করি যে জানা, বোঝা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কারণ আমরা কিন্তু আসলে ঢালাওভাবে সিদ্ধান্ত নিই এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আবার নিজের দোষটাকে খুব একটা না দেখে কারো না কারোর উপর আমরা মানে এটাকে শিফট করতে চাই। কখনো বলি তার কথা শুনেছি, কখনো বলি রেগুলেটরের সিদ্ধান্তের কারণে হচ্ছে, কখনো বলছি যে বাংলাদেশ ব্যাংকের কারণে এটা হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ব্লেম দেই, বাট আমি যখন একটা স্কিমে যাচ্ছি বা আমি একটা স্ক্রিপ্টে যাচ্ছি, আমি কিন্তু তার সার্বিক বিষয় পর্যালোচনা করে কিন্তু যাচ্ছি না। আমরা বাজারে যা শুনি তার ভিত্তিতে যাই। এই যে আপনি বলছিলেন যে বাজারের অনেকগুলো কারণে ভোলাটাইল হচ্ছে, এই ভোলাটাইল বাজারে বিনিয়োগকারীদের আসলে মানে সেফ অ্যাক্টিভিটিস কি হতে পারে? মানে তারা তো একটা ইনভেস্ট করে প্রফিটের জন্য। দেখা যায় যে আজকে সকালে একটা জিনিস কিনেছে, সেটা বিকালবেলা যে হচ্ছে 7-8% নাই হয়ে গেছে। আবার এমন হয়েছে যে আজকে ছেড়ে দিয়েছে, সকালবেলা ছেড়ে দিয়েছে হয়তো, বা তারপরে দেখা যায় এটার অনেক বেড়ে গেছে। এই ভোলাটাইল বাজারে আসলে বিনিয়োগ স্ট্র্যাটেজিটা কি হবে? দেখুন, এই ভোলাটাইল মার্কেটে বাজারে বিনিয়োগ স্ট্র্যাটেজি হবে অবশ্যই আপনার এন্ট্রি টাইমটা ইম্পর্টেন্ট। এন্ট্রি টাইমটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা দেখি যে বাজারে যখন একটা আইটেম সম্পর্কে বা একটা স্ক্রিপ্ট সম্পর্কে অনেক ধরনের পজিটিভ খবর আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন হাউস থেকে কমন খবর পাওয়া যায়, তখন বুঝতে হবে এটা কিন্তু এক্সিট টাইম। তখন সবাই যখন বাই করতে হলো, তখন আপনি বাই করবেন না, কারণ আপনি দেখবেন শেয়ারটা কোথা থেকে কোথায় এসছে। এখন আপনি যদি দেখেন যে একটা শেয়ারের অলরেডি গ্রোথ 50% 60% হয়ে গেছে, তখন আপনি 10-20% গ্যাপের জন্য ঢুকবেন। যদি আপনার লাক ভালো থাকে বা সেটা আপনার সাইকেলের মধ্যে মিলে যায়, তাহলে হয়তো বেরোতে পারবেন। না হলে কিন্তু আপনি খেয়াল করে দেখেন না, এটা কারেক্টেড হতে হতে কিন্তু সে আগের জায়গায় চলে আসবে। তাই ইনভেস্টরকে বাই করার সময়, এন্ট্রি নেওয়ার সময় ইম্পর্টেন্ট। এন্ট্রিটা যদি আপনি সঠিকভাবে নিতে না পারেন, কারণ আপনি বাজারে যখন এন্ট্রি নিচ্ছেন, তখন যদি আপনি সঠিকটা না সিদ্ধান্ত আপনার আসে, নিঃসন্দেহে কিন্তু আপনার এক্সিটের সময় লসটা হবেই। তো সেই কারণে বিনিয়োগকারীকে অবশ্যই এন্ট্রি টাইম, এন্ট্রি রেট এবং কী কারণে আপনি এন্ট্রি নিচ্ছেন আপনার নিজের কাছে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। কারণ এখন আগের মতো দিন নাই, অমুক ভাই তমুক ভাই এটা সেটা বিভিন্ন কিছু ওরকমভাবে নাই। কিন্তু তারপরেও বাজারে অলিখিত কিছু তথ্য থাকে, এ আছে ও আছে। এখন এ আছে ও আছে সাথে সাথে কিন্তু আবার দেখতে হবে ওই এন্টিটির অবস্থাটা কী। কারণ আমরা এখন একজন মন্ত্রীর একটা এন্টিটির নামই না বললাম, এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কিন্তু 32টা কোম্পানির একটা তালিকা দেওয়া হচ্ছে যারা কবে থেকে উৎপাদন বন্ধ আছে। এখানে কিন্তু উৎপাদন বন্ধ বলা আছে। এখন উৎপাদন বন্ধ বলা আছে, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ডিভিডেন্ড তারা কিন্তু দিতেও পারছে না, তার মানে সেই ক্যাশ ফ্লোটা নাই। এবং পাশাপাশি কিন্তু বলেও দেওয়া হচ্ছে কোম্পানির সেক্রেটারির বরাতে যে তারা উৎপাদনে নাই। তাহলে এত কিছুর পরে এটার যদি গ্রোথ হয়, একজন মন্ত্রী হয়েছে বলে শুধু গ্রোথ হবে, তাহলে যেই বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করছে তার অতি লোভের কারণে হচ্ছে, এবং এটার ফল তাকেই ভোগ করতে হবে। কারণ কোম্পানিও দায় নেবে না, মন্ত্রীও দায় নেবে না, কেউ দায় নেবে না। তাহলে আমি যে স্পেকুলেশন করে কিনছি, আমি কিন্তু একটা রিস্ক নিচ্ছি। তো রিস্কে যদি রিটার্ন পেয়ে যায় খুব ভালো, আর রিটার্ন না পেলে যদি আমি মানুষকে গালিগালাজ করি, এটা তো আমার দোষ, আমি কেন এখানে গেলাম। এখন আপনি বলতে পারেন তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ অবশ্যই যাবে ওই স্ক্রিপ্টগুলোতে, যে স্ক্রিপ্টগুলোতে দেখবেন যে দীর্ঘদিন একটা স্টেবল প্রাইস ধরে রাখে এবং দীর্ঘ মানসিকতা নিয়ে যখন একটা আপনার ক্যাপিটাল গেইন হবে। ব্যাংকিং খাতের অনেক শেয়ারকে আমরা দেখেছি 35 টাকা 36 টাকা ছিল, সেই শেয়ার এখন আপনার 80-90 টাকা হয়ে গেছে। এটা একদিনে হয়নি। কেন হয়ে গেছে? কারণ তারা তাদের ডিসক্লোজার দিয়েছে যে অনেকগুলো ব্যাংক বন্ধ হওয়ার পরে তাদের 9 মাসের ডিপোজিট গ্রোথ এত, 6 মাসের ডিপোজিট গ্রোথ হতো, এগুলো তো পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। তাহলে এখানে যখন দেখছি গ্রোথটা এরকম, তাহলে ব্যাংকিং অপারেশন যখন এদিকে এক্সপান্ডেড হবে, তাদের গভর্নেন্স যখন ভালো হবে, এটা আমি ডিভিডেন্ড পর্যন্ত ধরে রাখতে একটা রিটার্ন পাবোই।
তাহলে এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে আপনি যেগুলো স্ট্যাবল এন্ড স্টেডি, সেখানটায় যদি আপনি বটম লাইনে বাই করতে পারেন, আবার যদি ধরেন যেগুলোকে মনে করছেন রিস্কি, প্রয়োজনে স্টপ লস নিয়ে আপনাকে বের হতে হবে, তো স্ট্র্যাটেজিকভাবে আপনি যদি মুভ করতে না পারেন, তাহলে এই বাজারে চলাটা খুবই টাফ। কারণ আমরা কিন্তু আসলে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক কোর্স করি, অনেক অ্যানালাইসিস করি, অনেক কিছু করি, বাট টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, সবগুলো অ্যানালাইসিস তখনই বাজারে কাজ করে বাজার যখন ভালো থাকে। বাজার যখন খারাপ থাকে কোনো অ্যানালাইসিস কিন্তু কাজ করে না। তাহলে আমি যদি সেই জিনিসটা দেখি যে অকার্যকর, তাহলে আমি কেন ধরে নিব যে আমার মাধ্যমেই আমি যে ডিসিশনটা নিচ্ছি বেস্ট ডিসিশন নিচ্ছি? তাহলে ডিসিশন নেওয়ার আগে আমাকে ভাবতে হবে আমি কিসের ভিত্তিতে নিচ্ছি, এবং এটা যে নিচ্ছি এটার দায় কিন্তু আমাকেই নিতে হবে। এবং তার ভিত্তিতে যদি আমরা মনে করি আস্তে আস্তে বিনিয়োগ শিক্ষা নিজেকে শিক্ষিত করি, বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো অনেকটা লস করার প্রবণতা কমে যাবে। প্রফিট হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আর লস করার প্রবণতা যদি কমে যায় তাহলে আপনি বাজারে টিকে যাবেন। একটা বিষয় আপনি বলছিলেন যে রাজনৈতিক বা একজন মন্ত্রীর কোম্পানির শেয়ার বাড়ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো তাই যে যখন যে রাজনৈতিক ক্ষমতায় থাকে তার ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধি হয়, ভালো হয়, মানে এমন হয় অবিশ্বাস্যভাবে হয়। সেই জায়গা থেকে মানুষজনের যদি স্পেকুলেট করে, সেটা দোষের কি? এটা অবশ্যই দোষের না, কিন্তু আপনাকে দেখতে হবে যেখানে আপনি স্পেকুলেশন করছেন তার ডিসক্লোজারে কি পরিমাণ তার ভয়াবহ তথ্য আছে। এটা ব্যাংকের সাথে বড় ধরনের সেটেল হচ্ছে না, কবে হবে সেটাও তারা ঋণের বলতে পারছে না। তাহলে তো আপনি শুধুমাত্র ব্যক্তি পরিবর্তিত হলে তার তো সেই জায়গাটায় যখন ইম্প্যাক্টটা পড়বে অতদিন তো আপনার থাকবেনও না। যদি এরকম হয় এর মধ্যে উনি মানে ব্যাংকে সব কিছু সেটেল করে স্মুথ প্রোডাকশনে যায়, সব কিছু হয়, তাহলে আপনার একটা লম্বা সময় দিতে হবে। কিন্তু এত দ্রুত যে গ্রোথ হয়ে গেছে, এই গ্রোথ তো প্রোডাকশনে আসলে ডিভিডেন্ড দিলে সব কিছুর পরেও সেটা ধরে রাখার মতো হবে না। কারণ আমরা প্রত্যেকে কিন্তু শেয়ারের কী করি, শেয়ারের প্রাইস বাড়াই, ভ্যালু বাড়াই না। প্রাইস যদি বাড়ে এই প্রাইস কিন্তু সাস্টেইন করবে না, স্টোরিটা আড়ালে চলে গেলেই প্রাইস ডাউন হবে। আর যখন ভ্যালু বাড়বে তখন কিন্তু বাজারে অটো বায়ার ক্রিয়েট হবে। তাহলে ইনভেস্টরদেরকে ভ্যালু ড্রিভেন ইনভেস্টমেন্টে যেতে হবে, আমার সময় লাগুক, যা ইচ্ছা তাই হোক। এখন আমি যদি ভ্যালু ড্রিভেন জায়গায় না যে প্রাইস ড্রিভেন জায়গায় যাই, ওই স্টোরি যদি দূরে চলে যায়, আপনি যদি এমারেল্ডের কথা মনে আছে, তখন মিনরি হয়ে যাচ্ছে। এমারেল্ডের কথা বলা হয়েছে যে বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, অনেক ধরনের পিএসআই তখন আপনার দেওয়া হয়েছে, তার ভিত্তিতে মানুষ শেয়ারটা কিন্তু 9 টাকা 20 পয়সা থেকে 182 টাকা পর্যন্ত গিয়েছে। এখন যখন শেয়ারটার আগের সেই স্টোরি ফেরত এসছে যে আসলে কিছুই হয় নাই, সবই ছিল তখনকার সময়ের বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন রকমের তথ্যের মাধ্যমে মানুষকে মোটিভেটেড করেছে, এখন আপনি দোষ দিচ্ছেন কাকে? দোষ দিচ্ছেন রেগুলেটরকে, এখন দোষ দিচ্ছেন বিভিন্ন কোম্পানির ব্যক্তিকে। কিন্তু আপনাকে জানাই উচিত ছিল যে তাদের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে কোনো ধরনের চেঞ্জ তখন হয় নাই, কিছুই হয় নাই। তাহলে এত বড় গ্রোথে আপনি যে গেলেন, যখনই স্টোরিটা আপনার সামনে রিয়েলটা চলে আসছে, ওটা কিন্তু আগের জায়গায় চলে গেছে। তাহলে এইভাবেই স্টোরি ড্রিভেন যখন প্রাইসটা বাড়ে, তখন স্টোরিটা যখন সিনে থাকবে না, তখনই কিন্তু আপনি কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়বেন। কিন্তু আপনি যদি এর পাশাপাশি একটা ফান্ডামেন্টাল শেয়ার থাকতেন, হয়তো আপনার রিটার্ন নাই, অনেকে বলে ফান্ডামেন্টাল রিটার্ন আসে না, বাট আপনার ইকুইটি তো প্রোটেক্টেড থাকতো। ইকুইটি প্রোটেক্টেড থেকে ডিভিডেন্ড টাইমে যদি আপনি দেখেন যে একটা বড় ধরনের গ্যাপ হয় প্রাইসের, যে ডিভিডেন্ড আপনি টেক করলেন না, আপনার ইনভেস্টমেন্ট হোল্ডিং মানে ক্যাপিটাল গেইন না নিয়ে আপনার প্রাইস বাড়লো, তাহলে আপনি বুক করলেন, তাহলে আপনি যদি সেখান থেকে যদি 20-30% রিটার্নও পান, যেখানে আমার 10 থেকে 12% হচ্ছে ব্যাংকিং সেক্টরের রেট, এখানে আমি যদি 20-30% রিটার্ন পাই, এটা আমি মনে করি অনেক। আবার আমি 1 বছরে ব্যাংক থেকে পাচ্ছি এটা, আর পুঁজিবাজারে সেটা আমি কিন্তু 1 বছর না, আমি কিন্তু 1 মাসের সময় দিচ্ছি না। তাহলে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, আপনার অ্যানালাইটিক্যাল টুলসকে চেঞ্জ করতে হবে, ইকোনমির কোন দিকে কি যেতে পারে সেগুলো জানতে হবে, এবং বিচক্ষণতার সাথে যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে প্রফেশনাল যারা ম্যানেজ করে তাদেরকে আপনি হয়তো তাদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখতে পারেন যে আপনি স্টেবল রিটার্ন যাবেন। তো ওই ধরনের জায়গায় না যে আপনি নিজে যখন সিদ্ধান্ত নেবেন, আপনাকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এর কাছ থেকে শুনে ওর কাছ থেকে শুনে বিনিয়োগ শিখে শিক্ষিত না হয়ে আমরা শেয়ার কিনবো, তারপর আমরা সব মিলে যাই বিভিন্ন অফিস ঘেরাও করব, বিভিন্ন জায়গায় ঘেরাও করবো, আমি মনে করি এটা কখনো রাইট না। এবং যে ধরনের মানে নেতৃত্ব যেসব ব্যক্তিরা যে ধরনের কথাবার্তা বলেন, এদের কথাবার্তা শুনলে মনে হয় যে ফাইন্যান্সিয়াল লিটারেসি লেভেল তাদের এত লো, যেটাতে আসলে তারা কি বলতে চাচ্ছে সেটাও বুঝতে পারছে না। হয়তো রেগুলেটরের কাজ হচ্ছে এটাকে বাড়ায় দেওয়া, রেগুলেটরের কাজ কি? জাস্ট রেফারি হিসাবে খেলা দেখা, কোনো ফাউল হচ্ছে কিনা। ট্রেডিং প্ল্যাটফর্ম ডিএসসি হচ্ছে কি? ফিল্ড। আর খেলোয়াড়কে আপনি যারা বাই সেল করছেন। তাহলে আপনি আগের রেগুলেটরটা যেটা হয়েছিল বিগত 15 বছরে, উনি নিজেই প্লেয়ার আনতেন, উনি নিজেই ফিল্ড সাজাতেন, উনি নিজেই আবার ফাউল করতেন। তাহলে এই যে একটা কম্বিনেশন ছিল, এতে মানুষের একটা ধারণা হয়ে গেছে কোনো কিছু মানেই হচ্ছে বিসেক। বাট বিসেক তো শুধুমাত্র দেখবে যে কমপ্লায়েন্স ভায়োলেটেড হচ্ছে কিনা। ডিএসসি দেখবে শুধুমাত্র তার ট্রেডিং প্রাইস, যেমন ডিএসসি এখন যে একটা কাজ করেছে কিন্তু আগে হয় নাই। আপনার যে 32টা কোম্পানির তালিকা ঝুলে দেওয়া হচ্ছে উৎপাদন বন্ধ, এর আগে তো এরকম আমরা তালিকা পাইনি। আমি মনে করি ডিএসসিকে আরও বেশি পরিমাণে দেখে কোনটা রিয়েল অবস্থা কি সেগুলোর পিকচার দেওয়া। আপনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু কিছু কোম্পানিকে এনবিএফআইকে বলে দেওয়া হচ্ছে তাদের অপারেশন বন্ধ, আপনি ডিসক্লোজারে যা দেখবেন তার ন্যাব নেগেটিভ
157 টাকাও নেগেটিভ আছে, তারপর এগুলো আপার সার্কিট আছে। কেন? কারণ মানুষ বিশ্বাস করছে যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় হয়তো এগুলোকে বন্ধ করবে না। এখন এনটিটির অবস্থা যদি হয় এরকম যে ন্যাব নেগেটিভ, পলিটিক্যাল সরকার সেটাকে পজিটিভ করবে কিভাবে? আর এখানে কে বিনিয়োগ করবে যদি জানি যে আমার অ্যাসেটের চেয়ে লায়াবিলিটি 157 টাকা বেশি? কারণ কিছুদিন আগে যখন 320, 450, 430 টাকা ন্যাব নেগেটিভের জন্য শেয়ার মূল্য শূন্য ঘোষণা করেছে, এটা চোখের সামনে আমরা দেখলাম। এখন আবেগ দিয়ে আপনি যেই কোম্পানি বন্ধ, এই কোম্পানিকে কিভাবে আপনি মনে করবেন যে এটাকে প্রফিটেবল করবেন? কে এখানে বিনিয়োগ করতে আসবে? আপনাকে যদি ফ্রেশ ইনভেস্টরকে ইনভেস্ট করতে বলে, সে কি এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করবে যে জানবে ন্যাব নেগেটিভ, ইপিএস নেগেটিভ, ক্যাশ ফ্লো নেগেটিভ, সব কিছু নেগেটিভ? আপনার সামনে সব ডিসক্লোজার দেওয়া আছে। সব ডিসক্লোজারে দেওয়ার পর আপনি কিনবেন কেন? স্পেকুলেশন থেকে। তাহলে স্পেকুলেশন আপনি কিনেছেন, এটার দায় আপনাকে নিতে হবে। স্যার একটা বিষয় একটু বলি যে এই যে ইরানের উপর যে আক্রমণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা, এইটার বিনিয়োগকারীরা খুব হতাশার সাথে বলে যে মিসাইল এসে পড়েছে ডিএস ইন্ডেক্সের উপর। আসলে ইম্প্যাক্ট কি আমাদের এই যে লিস্টেড কোম্পানি, আমাদের যে ইকোনমি, তাতে আসলে এই এই যুদ্ধের প্রভাবটা কি এত সহসাই এত বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে কিনা, বা পড়ার মানে আশঙ্কা তৈরি করেছে কিনা? দেখুন, আমাদের বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি, যত ধরনের ঘটনা দুর্ঘটনা যা ইচ্ছা তাই হোক, তার একটা ইম্প্যাক্ট আমাদের পুঁজিবাজারে ফেলতেই হবে। এবং এটা ধরেন কোভিড সময় থেকে শুরু হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে হয়েছে, এখন হচ্ছে ইরাক ইস্যু। এখন ইস্যু যা ইচ্ছা তাই হোক, আমি যদি ধরে নিই ইস্যুটা রেলিভেন্ট, তাহলে কি হতো? ধরেন প্রথম দিন যে একটা ম্যাসিভ পতন হলো, এখান থেকে কিন্তু আবার কামব্যাক করতো না, পরের দিন ইন্ডেক্স পজিটিভ হতো না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে ওই ঘটনাটাকে ক্যাপিটালাইজ করে একটা চক্র এখানে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা একটা ব্যর্থতা আছে আমি মনে করি। নিয়ন্ত্রণ সংস্থা ব্যর্থতা কি? তারা কিন্তু সার্ভিলেন্সের মাধ্যমে দেখতে পারে যে কারা এই ধরনের ট্রিগার সেলের মাধ্যমে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, এবং সেইগুলো চ্যানেলিং যদি তারা করে, যে যতগুলো জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, আমার ধারণা এগুলো প্রত্যেকটাকে যদি তারা একদম সিডিবিএল তথ্য নিয়ে এগুলোকে অ্যানালাইসিস করে, তারা খুঁজে পাবে একটা চক্রেরই এই কাজ। সাধারণ মানুষ কিন্তু এখানে কিছুই জানে না, তারা ভিকটিম। তাহলে একটা চক্র এই কাজ করতেছে। তাহলে যেই চক্র এই কাজটা করতেছে, তাকে যদি আপনি পানিশমেন্টের আওতায় না আসেন, আপনি আস্থা নষ্ট করছেন, একটা আনইউজুয়াল সিচুয়েশনকে ক্যাপিটালাইজ করে মানুষকে আপনি এখানে রাস্তায় বসাচ্ছেন, এইটা নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে যদি অনেক দেরিতে এসে ইম্প্যাক্ট পড়ে, তখন কিন্তু তারা উৎসাহিত হয়। আর তাৎক্ষণিকভাবে যদি আপনি তাকে ধরে ফেলতে পারতেন, তাৎক্ষণিকভাবে তাকে যদি শোকজ করতেন যে আপনি এটা করেছেন, এটা জাস্টিফিকেশন কি ছিল আপনার ধারণা, আর আপনি সেল করেছেন বা আপনি আবার বাইরে গেলেন কেন, মানে তাকে যদি তখন এই বিষয়গুলোতে, মানে আমরা চাই না কাউকে কোথাও ইন্টারফেয়ার করুক, বাট যারা অস্থিতিশীল করে বাজারে সাধারণ বিনিয়োগকারী রাস্তা নষ্ট করছে, তাদেরকে যদি আপনি ধরাছোঁয়ার বাইরে রাখেন, তাহলে তারা তো এই কাজ করেই যাবে। আপনি ইন্ট্রিম টাইমও তো দেখেছেন আইএসএন এর মতো একটা ফালতু কোম্পানি। হ্যাঁ, আমি যেহেতু নিজেও এটার কোম্পানির বোর্ডে ছিলাম, আমি জানি যে এটা ন্যাব 2 টাকা 40 পয়সা, সেই শেয়ারকে আপনি 50 টাকা থেকে 120 টাকা নিয়ে গেছেন। কিভাবে? কারা এটার সাথে ছিল? আপনি দেখেন কারা বাই সেল করেছে। এবং নট অনলি এই স্ক্রিপ্ট, এরকম অনেকগুলো স্ক্রিপ্ট আছে যেগুলো ধরেন আপনার তখন ইলেকশনের আগে আপনার KNQ, দুলামিয়া কটন, এগুলো ইলেকশনের আগে, জিকিউ বলপেন, বন্ধ কোম্পানি, যেগুলোর ধরেন আপনি একদম ক্লিয়ারলি বুঝতেছেন এই কোম্পানিগুলো যারা বাড়াচ্ছে, আপনি যদি এগুলোর সিডিবিএল এর তথ্য নিয়ে দেখেন কারা কারা করছে, তাহলে তো আপনি একটা ট্রান্সপারেন্ট পিকচার আনতে পারেন। এই জায়গা থেকে একটু বলি যে বিএনপির একটা ম্যানিফেস্টো দিয়েছে, তারা বিভিন্ন ধরনের কারসাজি বন্ধ করার কথা বলেছে, বিএসসিসিকে মানে এটা সংস্কার করার কথা বলেছে, স্বাধীন করার কথা বলেছে, এটা নিয়ে আলোচনাও চলছে। আপনার কাছে কি মনে হয়, শুধু বিএসসিসি যদি খুব অ্যাক্টিভলি পারফর্ম করে, এই জায়গা প্রফেশনাল লোক দিয়ে পারফর্ম করা যায়, সেটা কি সলভ হবে কি না? আর এই জায়গা করতে আসলে বিএসসিসিতে কি ধরনের রিফর্ম দরকার? দেখুন, আমি সবার আগে বলবো যে পলিটিক্যাল সদিচ্ছা, ম্যানিফেস্টোতে যে কথাগুলো লিখেছে, এটা যদি বাস্তবায়িত হয়, পুঁজিবাজার নিয়ে আপনাকেও আমাকে প্রশ্ন করতে হবে না, বিনিয়োগকারীর মধ্যে হতাশা থাকবে না, আন্তর্জাতিক মহলও কিন্তু এখানে আকৃষ্ট হবে। কারণ আপনি কিন্তু সুন্দরভাবে লিখেছেন সবার আগে যে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন আপনি একটা বিসেক করবেন। যদি এইটাই করেন, তাহলে এই যে গত টাইমটাতে যেটা হয়েছে, যারা এই দায়িত্বের চেয়ারে বসেছে, গভর্নমেন্টের হাই এন্ড থেকে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। ধরেন বেসামরিক উপদেষ্টা, উনি যদি বলেন তুমি আমাকে বাজার থেকে 3,000 কোটি টাকা আদায় করে দাও, তাহলে তার অ্যাপয়েন্টিং হিসাবে বিসেক চেয়ারম্যানের কতটুকু ওখানে হাত থাকে আদায় করা ছাড়া? তাহলে এই 3,000 কোটি টাকা তো তারা বুঝিয়ে নিচ্ছিল তখনকার যারা অ্যাসেট ম্যানেজার ছিল, তখনকার যারা ট্রাস্টি ছিল, তখনকার যারা এটাকে পুরো জিনিসটাকে ইস্যুয়ার ছিল, তারা তো সবই জানতো যে এটা একটা স্যাটেল গেম এবং একটা পক্ষকে কিছু টাকা পাইয়ে দেওয়া। তখন প্রত্যেকটা মানুষ কিন্তু কানেক্টেড ছিল। এখন আপনি ধরেন অনেককে অনেক ধরনের সুন্দর কথা বলতে দেখবেন, মানে 5ই আগস্টের পরে বা তারপরে এই যে এই সরকারের সময়, কিন্তু দেখবেন অনেক লোকই, আপনি যদি এদের সব কিছু অ্যানালাইসিস করেন, প্রচুর দেখবেন যে বিভিন্ন মার্কেটের অংশীজন যারা আছে তারা এগুলোর জন্য দায়ী। আপনি যখন বাজারে একজন গ্যাম্বলার বাজারকে ড্রাইভ দেয়, সেই বাজারে যখন এখন আইসিবির মতো প্রতিষ্ঠানের কর্মকর্তাও ফরচুন শোয়ের জন্য মানে অভিযুক্ত হয়, তাহলে আমি তো মনে করবো যে এই বিসিক এসে অনেকজনকে এক্সপোজ করেছে।
এরা এগুলো সব লুকায়িত ছিল, এই কাজগুলো যে হতো। মানে আজকে যে শুধুমাত্র ডাম্পিং স্কোয়াড হিসেবে আইসিবি বিবেচিত সেটা না, আইসিবি বহু আগে থেকে ডাম্পিং স্কোয়াড হিসেবে বিবেচিত। এখানটায় কি হয়, যাবতীয় শেয়ার গ্যাম্বলাররা বিভিন্ন রকমের ধরনের এটাকে পাম্প করে বাড়ায়, এখানে যে ডাম্প করে। এই যে ডাম্প অ্যান্ড পাম্প শুধু আইসিবি যখন করে তখন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়ে যায়। এই যে ওভারঅল লিকুইডিটির একটা মানে বাজারের অবস্থা, এখানে কি আপনি জানেন না প্রত্যেকে এটার সাথে দায়ী, প্রত্যেকে জড়িত। এখন এই ধরনের জায়গা থেকে যদি আপনি আবার নেতৃত্ব ঠিক করেন, তাহলে সে তো যে আরেকটা মডেল বানাবে, যেই মডেল তো আসলে সুশাসন আসবে না। তাহলে আমি নাম্বার 1 বলবো, রাজনৈতিকভাবে এখানে হস্তক্ষেপ করা যাবে না সত্যিকার যদি এটার গ্রোথ কেউ চায়। এবং সেকেন্ডলি, যাদেরকে দিবে তার বাজারে কোনো ইন্টারেস্ট আছে এরকম লোককে দেওয়া যাবে না। এবং ঢালাওভাবে বাজারে একটা ন্যারেটিভ তৈরি করা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটাতে অযোগ্য। এখন আপনি যদি খায়রুল স্যারের মতো লোককে আনেন, যে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের টিচার, ফাইন্যান্সের কিছু জানেন উনি, স্ট্যাটিস্টিক্সের টিচার বাজার কি বুঝবে? শিবলি স্যারকে আনলেন, উনি ব্যাংকিংয়ের টিচার, ওনার বাজারের কোনো ধারণাই নাই। এখন এই দুজনকে যদি আপনি বিশ্ববিদ্যালয়ের টিচারদের একটা ন্যারেটিভ দেন, বরঞ্চ আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের টিচারকে যদি আনা যায়, সে যদি নলেজেবল হয়, সে যদি সঠিকভাবে কাজ করতে পারে, তাহলে টিচার আপনার কী ক্ষতি করেছে? আপনি একটা স্পেসিফিক একটা গ্রুপকে কেন ব্র্যাকেট করতে যাচ্ছেন? এটা ব্র্যাকেটটা করে ব্যক্তিকে আনেন, তার যদি কোনো দায় থাকে তাকে আপনি সমালোচনার আন্ডারে নিয়ে আসেন। আপনি ঢালাওভাবে একটা পারসেপশন বিল্ড করে দিলেন যে এরা আসলে পারবে না। আপনার কি মনে হচ্ছে বর্তমান বিসেকে যারা দায়িত্বে আছেন তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন বা তারা নলেজেবল এই জায়গা থেকে, নাকি এই কমিশন কি কাজ করার জন্য আর একটু ফার্দার কাজ করতে পারে কিনা, নাকি পুনর্গঠনটা খুব জরুরি হয়ে গেছে আস্থা বিভিন্ন কারণে? আমি এই কমিশনের নেগেটিভ দিক বলবো যে তারা আসলে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ছিলেন আগে, ইউনূস স্যার, উনি যেই নির্দেশনাগুলো দিয়েছিল এইগুলাকে খুব দ্রুত সময়ের মধ্যে ওনারা চাইলে দু একটা আইটেমকে ওরা বাজারে তালিকাভুক্ত করে ফেলতে পারতো, কারণ তখন যেহেতু পলিটিক্যাল প্রেশারটা ছিল না। যদিও তারা মিটিং করেছে বা বহু কিছু করেছে, এখানে যদি তারা আরেকটু দক্ষ হতো বা তারা যদি এটাকে যত দ্রুত, এটা নিডস বা নেসেসিটি, কারণ আমি একটা স্টাডি করে দেখেছি 10টা স্টেট ওন এন্টারপ্রাইজকে যদি আমরা তালিকাভুক্ত করতে পারি, আমি একদম ক্যাটাগরিক্যালি প্রায় 60,000 কোটি টাকার মতো বাজার মূলধন বাড়বে, বাজার গভীরতা বাড়বে, 10%-এর বেশি ইন্ডেক্স আমার এখান থেকে আপ হবে। মানে এখানে যে টোটাল যেই পিকচারটা আমি দেখলাম, এই পিকচারে কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের গভীরতা বাড়ানোর স্কোপ আছে। ওই জায়গাটায় তারা যেহেতু পলিটিক্যাল একটা ডিস্টার্বেন্স ছিল না, তারা কিন্তু প্রেশারাইজ করে কিন্তু একটা দুইটা হলো আইটেম তারা নিয়ে আসতে পারতো। এটাই মনে করি তাদের একটা বড় ধরনের লিমিটেশন। অন্যদিকে তারা কোনো পার্টির সাথে নেগোসিয়েশনে যায় নাই, এটা তাদের আমি স্ট্রেংথ বলবো। কোনো পার্টির সাথে নেগোসিয়েশনে যায় নাই। এবং আমরা সংস্কার করতে যে যতদূর দেখেছি, তারা কিন্তু আমাদেরকে কোনো ধরনের ইন্টারফেয়ারও করে নাই। আমরা যে কাজগুলো বাজারের জন্য প্রয়োজন সেই কাজগুলোই করেছি। এটাকেও একটা গ্রুপ মানে বোঝানোর চেষ্টা করেছে, কোনো সংস্কারই হয়নি। আপনি কি পড়েছেন? আপনি কি দেখেছেন কি আছে? আপনি পড়েন নাই, আপনি দেখেন নাই, ঢালাওভাবে বললেন যে বাজারে ক্ষতিকর। আপনাকে তো স্পেসিফিক্যালি একটা পয়েন্টে দেখাতে হবে এইটা ক্ষতিকর। আপনি যদি চান যে পাবলিক মানি দিয়ে গ্যাম্বলিং করবেন, সেই গ্যাম্বলিংয়ের টাকা ইনস্টিটিউশন পার্কিং নিবে, প্রতিষ্ঠানকে অচল করে দিবেন, তাহলে আমি মনে করবো ভালো। তাহলে এই ধরনের বাজার আমি কেন চাইবো? আমি বিগত বছরে 15 বছরের এক্সপিরিয়েন্সেই বলেছি যে আপনাকে এ ক্যাটাগরি ছাড়া অন্য কোনো শেয়ারে আপনাকে মার্জিন দেওয়া হবে না। কারণ আমি একটা স্টেবল অ্যাসেটের ভিত্তিতে যদি এ ক্যাটাগরি কেন বললাম, কারণ 10% অ্যাবাভ ডিভিডেন্ড তারা দেয়। তাহলে আমার যদি 12, 14, 15% ইন্টারেস্ট হয়, তাহলে আমি 1 বছর হোল্ড করলেও কিন্তু এখানে রিটার্ন পাবো। আর সারা পৃথিবীতে মার্জিন নেয় শর্ট টাইমের জন্য। আর আপনি মার্জিন নিয়ে প্লেসমেন্ট শেয়ারও নিয়েছেন, মার্জিন নিয়ে পার্কিং নিয়েছেন, মার্জিন নিয়ে মিউচুয়াল ফান্ডগুলোকে ডিস্ট্রয় করেছেন। এখানেও কোনো কাজ নেই, আপনি তো করেন নাই। তাহলে এই যে কাজগুলো হয়েছে, ঠিক একদিনে হয়েছে, প্রত্যেকে এটার সাথে জড়িত ছিল। প্রত্যেকে মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে প্রত্যেকে জড়িত ছিল এখানে, সবাই সব কিছু জানতো। এখন সবাই বলতে চাচ্ছে যে তারা বিরাট কিছু করে দিবে। হাউ? কিভাবে? কারো আপনি যদি প্রত্যেকের প্রোফাইল ঘাটেন, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি দেখবেন প্রত্যেকেরই বহু ধরনের বহুবিধ তাদের প্রবলেম আছে। এবং তারা তো এই জিনিসটাকে এখন হয়তো ভুল পাল্টে ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করছে। তো এই ধরনের লোক দিয়ে আপনি বাজার কীভাবে চালাবেন? বাজার চালাতে হবে এরকমভাবে, তাকে ফুল অথরিটি দিতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, এবং তখন সে বাজারের জন্য স্বার্থ সংশ্লিষ্ট এমন কাজ করবে যেটা বিনিয়োগকারী বান্ধব হবে। হয়তো এত কুইক রিটার্ন আসবে না, খুব জাম্প হবে না, বাজার একটা জায়গায় স্থবির থাকবে। কিন্তু এই স্থবির বাজারের চেয়ে মানুষের পুঁজি নষ্ট হওয়ার চেয়ে স্থবির বাজার তো অনেক ভালো। আমি মনে করি এই জন্যে বাজার এমন লোককে দিতে হবে, বাজার যে বোঝে, যিনি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ওইখান থেকে ম্যান্ডেট নিয়ে আসবে যে আমাকে পলিটিক্যালি কোনোভাবে ইন্টারফেয়ার করা যাবে না। আর পলিটিক্যাল ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বাজারের দায় সরকারকেই নিতে হবে। কারণ আপনি যদি ওই মডেলে যে আপনি লেনদেন বাড়ালেন, বাজারকে সবুজ করলেন এবং দেখায় বললেন বাজারে আমি সাকসেসফুল, আপনার কিছু লোকজন আছে, আপনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে বাজারে হ্যাঁ বাজার উঠে দাঁড়ালো, আস্থা ঘুরে দাঁড়ালো, তো কোন স্ক্রিপ্টই তো নাই। 80 থেকে 90টার বেশি স্ক্রিপ্ট আপনার নাই। তাহলে 90টা স্ক্রিপ্টে যদি আপনি এই জায়গায় না চিন্তা করে স্ক্রিপ্ট কীভাবে বাড়ানো যায়,
অন্যদিকে প্রাতিষ্ঠানিক ফান্ড যেগুলো পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড, সারা পৃথিবীতে যেগুলো ক্যাপিটাল মার্কেটে আসে, আমাদের দেশে এগুলো আইনের মাধ্যমে বন্ধ করে। ফান্ডের কথা বলছেন, আমরা একটু অনুষ্ঠানটা শেষ করতে চাই। ফান্ডের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, নতুন গভর্নর একটু একটা বার্তা দিচ্ছে যে ইন্টারেস্ট রেট কমে যাবে। ইন্টারেস্ট রেট যদি কমানো হয় সেই ক্ষেত্রে ফান্ড কি পুঁজিবাজারে আসবে কিনা, বাজারের জন্য এটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে কিনা, এই যে প্রক্রিয়ায় গভর্নর চেঞ্জ হয়েছে সেই প্রক্রিয়ায় যদি বিএসসিসি বা অন্য অন্য জায়গাও চেঞ্জ হয় সেটার প্রভাব কি পড়ে, একটু যদি ছোট করে বলেন। দেখুন, আসলে উনি যে প্রস্তাবনাগুলো দেখিয়েছেন বা যেগুলো বলেছেন সেগুলো তো অবশ্যই নিঃসন্দেহে এখানে ফান্ড আসার কথা। কখন? যদি এর ভিতরে যারা এটাকে ম্যানেজ করতে চায়, যারা এটার পেছনে ধরেন সত্যিকার অর্থে মার্কেট ডেভেলপমেন্ট চায়, তারা যদি সদিচ্ছা দেখায় তাহলেই। না হলে তারা যে কোনো সিচুয়েশনে, ইকোনমির যে কোনো প্যারামিটারে তারা চাইলে, যে দেশে বন্ধ কোম্পানি দিনের পর দিন বাড়ে, তার মানে কি একটা গ্রুপ তো এখানে আছে। তাহলে বন্ধ কোম্পানি বাড়তে পারে কখন? যখন মনে হবে যে এই বন্ধ কোম্পানি চালু হবে। যদি দেখা যায় যে চালু হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই, সেগুলো যখন বাড়ে, আপনি একটা ওই লিস্টে দেখবেন 2002 সাল থেকে একটা কোম্পানি বন্ধ, 2002 সাল থেকে আজকে ধরেন 24 বছর ধরে বন্ধ কোম্পানি, তাও কখনো 200% 300% রিটার্ন দিচ্ছে। তাহলে এটা কারা করে? ডিএসসির ওয়েবসাইট অনুযায়ী 2002 সাল থেকে বন্ধ। তাহলে এই যে জিনিসটা, এখন আমি ওয়েবসাইটে গেলাম না, আমি তথ্য দেখলাম না, আমি আপডেটের তথ্য পেলাম না, আমি যে কোনো জায়গা থেকে শুনে কিনলাম, এরপর আমি মানুষকে গালিগালাজ করলাম যে কেন আপনি আমার এটা করলেন, এটা বিসেককে জবাব দিতে হবে, এটা ডিএসসিকে জবাব দিতে হবে। আমি কি আমার কাছে জবাব চেয়েছি যে আমি আসলে কি করেছি? আমি কি আসলে জানি? আমার কি জানা উচিত ছিল না? আমি নর্মাল একটা জিনিস কিনতে গেলে তো 8 জায়গায় 10 জায়গায় দেখি, কোটি কোটি টাকার বিনিয়োগ করতেছে, কেউ কিছু জান না। তো সেই জন্য আমি মনে করি যে যেই পলিসি বাংলাদেশ ব্যাংক থেকে নিবে, সেই পলিসির সাথে, যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজারের খুবই একজন এক্সপার্ট মানুষ, উনি সব কিছু জানেন, উনি বুঝবেন যে আসলে কি করতে হবে। কারণ একদিকে কিন্তু আমার ডাটা সেফটি সিকিউরিটির জন্য ব্লকচেন টেকনোলজিতে আসতেই হবে, সার্ভিলেন্সকে খুবই শক্তিশালী করতে হবে, বন্ড মার্কেটকে এক্সপান্ড করতে হবে। পাশাপাশি হচ্ছে কি, আমাদের ইসলামিক ইনস্ট্রুমেন্ট যেগুলো, অনেক টাকা কিন্তু ইসলামিক অর্থনীতির মানে ওই ইয়ার কারণে বিশাল টাকা একটা অলস আছে, সেগুলোকে মূলধারী ইকোনমিতে নিয়ে আসতে হবে। গভর্নমেন্টের বড় বড় মেগা প্রজেক্টের জন্য প্রোফাইলিং করে তার মাধ্যমে এটাকে আপনি ধরেন পুঁজিবাজার তালিকাভুক্ত করতে হবে, তাহলে গভর্নমেন্টের লোন বার্ডেন কমে আসবে। তার মানে পুঁজিবাজার থেকে করা যায় না এরকম কোনো কাজ নাই। এগুলোকে যদি আপনি সুন্দরভাবে করে নিয়ে আসতে পারেন, স্টার্ট আপ কোম্পানিগুলো তারা এক্সিট প্ল্যান না বলে কিন্তু তারা কিন্তু নতুন কোনো উদ্যোগ নিয়ে আসতে পারছে না। তাহলে স্টার্ট আপ কোম্পানিগুলো ক্যাপাসিটি অনুযায়ী তাকে যদি আপনি এসএমইতে নিয়ে আসেন, সেখান থেকে যদি তার অপারেশনগুলোকে দেখেন যে সে যে এখানে আসলো তারও একটা এক্সিট হলো, পাশাপাশি কি হলো, এখানে বাজারেও কিন্তু একটা ভালো শেয়ার আসলো। তাহলে সব কিছু মিলিয়ে যদি আপনি একদম ইকোসিস্টেমকে নিয়ে একসাথে চিন্তা করেন ইন্টিগ্রেটেড ওয়েতে, তাহলে কিন্তু নতুন সরকারের ম্যানিফেস্টোর সাথে মিলেও যদি দেখেন, তা এটাই কিন্তু তাদের বলা আছে। এবং এটা বাস্তবায়িত হলেই কিন্তু মানুষের এত যে অভিযোগ, মানুষের যে এত কমপ্লেন, মানুষের যে এত টাকা ক্ষতি, এত রক্তক্ষরণ হচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলো অনেকটাই কমে যাবে। তো সেই কারণে আমি মনে করি যে যেখান থেকে কাজ করতে তাকে ফুল ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করতে হবে, ডিসক্লোজার বেজ কাজ করতে হবে। কারণ অনেকে জানেও না যে আসলে এই যে লাস্ট 18 মাস যে বিসেক যে কাজগুলো করেছে, সেই কাজগুলো আসলে ঢালাওভাবে বলছে তারা অযোগ্য, অথর্ব। আপনি বলেন ঠিক আছে, আপনি অবশ্যই বলতে পারেন আমি বিনিয়োগকারী হিসেবে যখন টাকা হারাবো আমি সংক্ষুব্ধ থাকবো, কিন্তু আপনাকে তো বলতে হবে কোন পয়েন্টে অযোগ্য, কোন পয়েন্টে অথর্ব। এখন আমি যদি উল্টাপাল্টা বন্ধ কোম্পানি নিয়ে আসি, তার চেয়ে যদি ভালোভাবে কোম্পানি প্রোফাইলিং করে নিয়ে আসতে পারি, দুইটার মধ্যে তো আমি ভালো কোম্পানি দিকে যাবো। তো সেইভাবে যদি কেউ আসতে আগ্রহ প্রকাশ না করে, আমি কি জোর করে বাসা থেকে নিয়ে আসবো? আমি কি জোর করে বলবো যে ভাই আপনি আসেন, আমার টাকা দরকার হলে আমি যাবো। আর যেগুলো লাভজনক কোম্পানি, সে কেন তার প্রফিট শেয়ার মানুষকে ডিস্ট্রিবিউট করতে আসবে? বাংলাদেশের পুঁজিবাজারে কোনগুলো তালিকাভুক্ত হয় যেটা ব্যাংকে লোন পাওয়ার যোগ্য না, তারা তখন কাগজ বিক্রি করে, এগুলোর মাধ্যমে কিন্তু কোম্পানি আসে। তাহলে এই ধরনের কোম্পানি আসার চেয়ে না আসা ভালো না? যে বলা হচ্ছে যে 800 মাসে কোনো কোম্পানি আসে নাই, এখন কোম্পানি আসে নাই দেখে যদি আপনি হাতে গোনা কয়েকটাকে আয়না দেখাইতেন নিয়ে আসছি, দেখানোর বিষয় না তো, রিয়েলি ভ্যালু ক্যারি করে কিনা, রিয়েলি এটা আসলে মার্কেটের মানুষের কাছে একটা জিনিস দিব, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে কিনা, তার বোর্ডের লোকজন ঠিক আছে কিনা, তার প্রোডাক্ট গ্রোথ আছে কিনা, তার প্রোডাক্টের আসলে মানুষ কিনলে এখান থেকে রিটার্ন পাবে কিনা। তো এগুলো সব বিশ্লেষণ ছাড়া তো কাজ করলে হবে না। তো সেই জন্য আমি মনে করি সার্বিকভাবে বিষয়টাকে ঢেলে সাজাতে হবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটস আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অধ্যাপক আল আমিনের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে পুঁজিবাজারের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, বিশেষ করে বিনিয়োগকারীদের শিক্ষার জায়গা থেকে কিন্তু উনি অনেক কথাই বলছেন যে বিনিয়োগকারীদের শিক্ষার অভাবে অনেক ক্ষেত্রে তারা লোকসান দিচ্ছেন। সেই সাথে বাজারের যে কয়েকটি চক্র রয়েছে যারা ইচ্ছা করলে বাজারকে ফেলে দিতে পারে, তুলে দিতে পারবে, সেই কথাটাও কিন্তু বলছিলেন। এখনও এই চক্রটা অ্যাক্টিভলি কাজ করছে। তার প্রত্যাশা যে বিএসসিসির যদি পুনর্গঠন হয়, যদি এক্সপার্ট লোক দিয়ে এটা পুনর্গঠন করা যায় এবং রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, তবে কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার আগামী 5 বছরে অনেক দূর এগিয়ে যাবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।